আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইসরায়েলি ইন্টেলিজেন্স এজেন্সি মোসাদের সাইবার অ্যাটাকের কারণে ইরানের নাতানজে পারমাণবিক স্থাপনায় বোমা বিস্ফোরণ ঘটেছিল এবং এরই ফলশ্রুতিতে গোটা স্থাপনাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে দীর্ঘ সময় অন্ধকারেও ডুবেছিল। এই হামলার কারণে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ধারণা করা হচ্ছে এই ক্ষতি পুষিয়ে নিতে ইরানের হয়তো 9 মাস সময় লেগে যেতে পারে। অপরদিকে ইরানের প্রতিক্রিয়ায় 60% হারে ইউরেনিয়াম সমৃদ্ধ করার ঘোষণা দিয়েছে, যাতে দ্রুত দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির পর্যায়ে যেতে পারে। এছাড়া এই অঞ্চলে ইরান ইসরায়েলের প্রক্সি যুদ্ধ আরও সম্প্রসারিত হতে পারে। আজ জানাবো ইরানের পারমাণবিক প্রকল্প ঘিরে মধ্যপ্রাচ্যে অস্থিরতার নানা দিক। ইরান এই হামলার জন্য ইসরায়েলকে প্রকাশ্যে দায়ী করেছে। ইসরায়েলের এই কার্যক্রমকে ইরান পারমাণবিক সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ অভিযোগ করেছেন, ইরান যখন বিশ্ব নেতৃবৃন্দের আস্থা অর্জন করে অবরোধ থেকে বের হওয়ার চেষ্টা করছে, ইসরায়েল তখন ইরানের এই সফলতায় ঈর্ষান্বিত হয়ে প্রতিশোধ নেয়ার জন্য ঘৃণ্য সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। আমরা ইসরায়েলকে কখনোই সফল হতে দেব না। ইসরায়েলের এ অন্যায্য কার্যক্রমের জন্য ইরান সময়মতো প্রতিশোধ গ্রহণ করবে। ইরান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে সাইবার অ্যাটাকে ইরানের বিদ্যুৎ সরবরাহের মূল গ্রিডকে টার্গেট করা হয়েছিল। নিউ ইয়র্ক টাইমস বলছে, সাইবার অ্যাটাকের কারণেই পারমাণবিক স্থাপনায় প্রথমে বিস্ফোরণ ঘটে, এরপরই গোটা এলাকা ব্ল্যাকআউট শুরু হয়। জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে নিশ্চিত করেছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এই অপারেশনটি পরিচালনা করেছিল। পত্রিকাটি জানায়, মোসাদের ঘাঁটি থেকে আক্রমণ পরিচালনা শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পটি হামলার শিকার হয়। ইসরায়েলের কান পাবলিক রেডিও গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে নিশ্চিত করেছে যে মোসাদের একজন স্পাই এজেন্ট এই সাইবার অ্যাটাকটি পরিচালনা করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজেও সরাসরি এই হামলার দায় স্বীকার না করে বরং একটু ঘুরিয়ে বলেছেন, আমরা বারবার বলে আসছি, আজ এই মুহূর্তে যে পরিস্থিতি আছে যে কোনো সময় তা পাল্টে যেতে পারে। ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনাটি এবারই প্রথম হামলার শিকার হলো তা নয়। এর আগে পশ্চিমা দেশগুলো মিলে স্ট্রাক্সনেট নামক একটি কম্পিউটার কিট বা জীবাণু আবিষ্কার করে, যা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর সফটওয়্যারে হামলা চালিয়ে পারমাণবিক কাঠামোগুলোকেই ক্ষতিগ্রস্ত করে দেয়। এই জীবাণুকে ব্যবহার করে ইরানের পারমাণবিক প্রকল্প সম্পর্কে অনেক গোপন তথ্য ফাঁস করে দেওয়া হয়। 2015 সালে ইরানকে পারমাণবিক প্রকল্প চুক্তিতে আসতে বাধ্য করার জন্য পশ্চিমা দেশগুলো গোপনে ইরানের পারমাণবিক প্রকল্প ক্ষতিগ্রস্ত করার পথে অগ্রসর হয়েছিল। এই চুক্তি ট্রাম্প আমলে নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পর ইরানের পারমাণবিক কাঠামোগুলোতে আবার নতুন করে হামলার মাত্রা শুরু হয়। শুধু সাইবার হামলা করেই আক্রমণকারীরা ক্ষান্ত হননি, বরং ইরানের পারমাণবিক কার্যক্রমের সাথে যারাই যুক্ত ছিল তাদের সবাইকে পর্যায়ক্রমে হত্যা করা হয়। গত বছর ইরানের পারমাণবিক কার্যক্রমের মূল মাস্টারমাইন্ড মোহসেন ফাখরিজাদেকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের সাথেও ইসরায়েলের সরাসরি সম্পর্ক পরবর্তীতে প্রমাণিত হয়। এরপর গত বছরের জুলাই মাসে নাতানজ প্রকল্প কাঠামোতে আগুন লেগে গেলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম 2 মাসের জন্য বিলম্বিত হয়। এবারের হামলার ফলে যে ক্ষতি হলো তা কাটিয়ে উঠে এ সমৃদ্ধকরণ প্রকল্পটি স্বাভাবিক অবস্থায় আসতে হয়তো আরও 9 মাস সময় লেগে যাবে। এবারের আক্রমণটি খুবই স্পর্শকাতর সময়ে করা হয়। বেশ কয়েক মাস সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ থাকার পর অবশেষে এই হামলার মাত্র একদিন আগে ইরান তার উন্নত প্রযুক্তির IR-6 এবং IR-5 নামক দুটি সেন্ট্রিফিউজে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড প্রবেশ করানো শুরু করে।
অন্যদিকে ঠিক একই সময় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন প্রথমবারের মতো ইসরায়েলে রাষ্ট্রীয় সফর শুরু করেন। ধারণা করা হচ্ছিল যে এই সফরে ইরানের সাথে নতুন করে পারমাণবিক চুক্তি স্বাক্ষর নিয়েও অস্টিন ইসরায়েলের সাথে আলাপ করতেন। এরকম একটি সময় ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা খুবই তাৎপর্যপূর্ণ বলেই বিশ্লেষকরা মনে করছেন। নাতানজ পারমাণবিক প্রকল্পটি ইরানের ইস্পাহান প্রদেশের মরুভূমিতে অবস্থিত একটি পারমাণবিক স্থাপনা। নাতানজকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের মূল কাঠামো হিসেবে গণ্য করা হয়। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা নিয়মিতভাবেই এ প্রকল্প তত্ত্বাবধান করে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অস্টিনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক শেষে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্তজ যৌথ সম্মেলনে বলেন, যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের নিরাপত্তা ঝুঁকির মুখে না পড়ে সে অবধি ইরানকে যে কোনো সহযোগিতা করতে ইসরায়েল প্রস্তুত। অন্যদিকে অস্টিন বলেন, এই অঞ্চলের প্রতিরক্ষা খাতে ইসরায়েলকে শক্তিশালী পর্যায়ে নিতে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর। নেতানিয়াহু অবশ্য হামলার কথা স্বীকার করেননি, আবার অস্বীকারও করেননি। বরং কথা পরিষ্কার না করে তিনি একটু ধোঁয়াশা রেখে বলেন, ইরান এবং এর প্রক্সির বিরুদ্ধে যুদ্ধ করাটি সহজ কোনো বিষয় নয়। তবে এটুকু বলতে পারি, ইরান এখন যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে না। বিশ্লেষকরা মনে করছেন, নেতানিয়াহু ইরানের সাথে হঠাৎ জটিলতা তৈরির পথে গেছেন, কারণ নিজ দেশেও তিনি বেশ বড় আকারের সংকটে পড়েছেন। জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য তিনি এই কৌশলটি অবলম্বন করছেন। আগে থেকে তিনি জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন বা ইরানের পারমাণবিক চুক্তিকে প্রত্যাখ্যান করেছিলেন। এই চুক্তির বিষয়ে ইসরায়েলের কট্টর অবস্থান পুনর্ব্যক্ত করে নেতানিয়াহু বলেন, যে চুক্তি আমাদেরকে নিশ্চিহ্ন হওয়ার পথ পরিষ্কার করে, আমরা কখনোই তা মানতে পারি না। ইসরায়েলের এই কট্টর অবস্থানের কারণে ইরানের সাথে সম্ভাব্য পারমাণবিক চুক্তির দর কষাকষি নিয়ে যুক্তরাষ্ট্র নিজেও বেশ অস্বস্তিতে পড়ে গেছে। বাইডেন নিজেও নির্বাচনী প্রচারণার সময় ইরানের পারমাণবিক চুক্তিতে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু ইরানের ওপর সাম্প্রতিক হামলা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। যুক্তরাষ্ট্র যেহেতু এক্ষেত্রে ইসরায়েলকে সামাল দিতে পারছে না, তাই ইরানের সাথে চুক্তি নবায়নের বিষয়ে যুক্তরাষ্ট্র আদৌ আন্তরিক কিনা সেই প্রশ্ন সামনে চলে এসেছে। তবে চুক্তির অন্যান্য শরিক রাষ্ট্র, বিশেষ করে ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি এবং রাশিয়া ইরানের সাথে চুক্তি নবায়নের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। ইরান বলছে যে ব্যক্তির কারণে নাতানজে পারমাণবিক প্রকল্পে সাবোটেজ অপারেশনটি পরিচালনা হয়েছে এবং কাজ ব্যাহত হয়েছে, তারা তাকে শনাক্ত করতে পেরেছে। অন্যদিকে ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আভিভ কোজভি সম্প্রতি বলেছেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েলি সেনা ও গুপ্তচররা সেসব অভিযান পরিচালনা করে, তার কোনোটাই শত্রুপক্ষের কাছে অজানা নয়। আমরাও চাই তারা আমাদের দেখুক, আমাদের কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করুক, আমাদের সক্ষমতাগুলো অনুধাবন করুক এবং আমাদের সাথে খেলতে আসার বিষয়ে অনেক বেশি সতর্কতা অবলম্বন করুক। অনেক বিশ্লেষক মনে করেন, নাতানজ পারমাণবিক প্রকল্পে সাইবার হামলার জন্য ইসরায়েল নানাভাবে চেষ্টা করে যাবে। এক্ষেত্রে ইরান ও ইসরায়েলের মধ্যে প্রক্সি যুদ্ধ আরও সম্প্রসারিত হবে। ইতোমধ্যে পারস্য উপসাগরে দুদেশের পণ্যবাহী জাহাজে নাশকতামূলক হামলা বেড়েছে। ইসরায়েলে জাহাজে যেমন হামলা হচ্ছে, তেমনি ইরানের জাহাজে হামলা হচ্ছে। অপরদিকে ইরান চুক্তির ব্যাপারে শীতল মনোভাব দেখিয়ে ইউরোপীয় দেশগুলোর উপর নানাভাবে চাপ প্রয়োগের চেষ্টা করে যাবে। ইতিমধ্যে ইরান বলছে, এই হামলার জবাব দিতে নাতানজ পারমাণবিক প্রকল্পে শতকরা 60 মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাতানজ পরমাণু সমৃদ্ধকরণ স্থাপনায় নতুন সেন্ট্রিফিউজের 2টি সাইকেলে এই তৎপরতা চালানো হবে। এর মাধ্যমে ইরান পাল্টা প্রতিক্রিয়া দেখানো শুরু করেছে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA-তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদী নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, IAEA-কে যে চিঠি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে নয়া IR-4 ও IR-6 সেন্ট্রিফিউজের দুটি সাইকেলে শতকরা 60% ইউরেনিয়াম সমৃদ্ধ করা হবে। তিনি বলেন, এরই মধ্যে সমৃদ্ধকরণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আগামী সপ্তাহ নাগাদ 60% সমৃদ্ধ ইউরেনিয়াম এখান থেকে বের করা হবে বলে আশা করা হচ্ছে। ফলে ইরানে উৎপাদিত রেডিও মেডিসিনের গুণগত মান ও পরিমাণ অনেক বাড়ানো সম্ভব হবে। ইরানের এ উদ্যোগে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি এ ঘটনাকে উস্কানিমূলক আখ্যায়িত করার পাশাপাশি বলেছেন, জো বাইডেন প্রশাসনে এখনও ইরানের সঙ্গে পরমাণু আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষপাতী। ইরানের এক ধাপে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 3 গুণ বাড়িয়ে দেওয়ার ব্যাপারে মার্কিন সরকার উদ্বিগ্ন বলেও জানান সাকি। ফরাসি প্রেসিডেন্টের প্রাসাদ এক বিবৃতিতে বলেছে, ইরান 60% হারে ইউরেনিয়াম সমৃদ্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে তার নিন্দা জানায় প্যারিস। অনেক বিশ্লেষক মনে করছেন আগামী দিনে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও জটিল রূপ নিতে পারে, কারণ ইরান আগের চেয়ে সুবিধাজনক অবস্থানে আছে। যুক্তরাষ্ট্রের অবরোধের পরও দেশটি ভালোভাবে টিকে আছে। এখন দেশটিতে চীন ও রাশিয়ার বিনিয়োগ দেশটির অর্থনীতি ধীরে ধীরে চাঙ্গা হবে। ফলে ইরান আরও বেশি মাত্রায় দর কষাকষির চেষ্টা করবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।